আমার লেখালেখি বই পড়ার প্রিয় পাঠক বন্ধুগণ, আপনাদের মধ্যে বড়দেরকে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং ছোটদেরকে আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এলাম সেটি হলো, এই ভিডিওটির মধ্যে আমি আমারই লেখা তুমি রাম তুমি কৃষ্ণ আর তুমি পূর্বের কয়েক জন্মের ভগবান ইতি কাজল, এই ইতি কাজলটা আমি এখানে লিখে দিয়েছি। এখানে হয়তো ইতি কাজল বইটির প্রথম খণ্ডের সপ্তম অধ্যায়টি আমি পড়বো। এই ইতি কাজলটা মানে এই যে তুমি রাম তুমি কৃষ্ণ আর তুমি পূর্বের কয়েক জন্মের ভগবান, এটা এই কাজলে বলেছিল। তো তার এইখানে দেওয়া আছে বইটির নামের শেষে, কিন্তু আমি নিচে লিখে দিয়েছি। আর ওই বইটির আমি প্রথম খণ্ডটি আর সপ্তম অধ্যায়টি তিনটি খণ্ডে বিভক্ত আমারই লেখা। এই যে তুমি রাম তুমি কৃষ্ণ আর তুমি পূর্বে কয়েক জন্মের বা কয়েক যুগের ভগবান, কয়েক যুগের ভগবান, পূর্বের কয়েক জন্মের বা কয়েক যুগের ভগবান এটা আছে। তাহলে আমি এইটি পড়বো। তাহলে এই তুমি রাম কয়েক যুগের কয়েক যুগের, এটা কয়েক জন্মের নয়, এটা হবে কয়েক যুগের ভগবান। এটা কয়েক জন্মের হবে না, কয়েক যুগের ভগবান। তুমি রাম তুমি কৃষ্ণ আর তুমি কয়েক যুগের ভগবান, কয়েক যুগের, কয়েক যুগের, কয়েক যুগের ভগবান, এটাই হলো ঠিক। এই বইটি থেকে আমি আপনাদেরকে প্রথম খণ্ডে সপ্তম অধ্যায়টি পড়ে শোনাবো। বলছে আজ ফির প্রতাপ ও সূর্য বাড়ি ফিরে এলো। তার মানে আজ ফির প্রতাপ ও সূর্য বাড়ি ফিরে এলো। এখানে আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে এবং প্রতাপ ও সূর্য দুজনের মধ্যে সম্পর্ক কী ছিল, তাই বা কি হবে বা সে কথা যদি আপনারা জানতে চান তাহলে এই বইটি আমার পড়তে পারেন। এই বইটি আমারই লেখা, 350 পেজ আছে, 250 টাকা দাম। আপনাদের অনলাইনে কিনলে কাটাকাটি করে কিছু কম পড়বে। আমার নিকটেও পাওয়া যাবে, তাছাড়া কলকাতার অনেক বই দোকানেও পাওয়া যাবে। এটি 2025 সালেরই, এই বছরেরই প্রকাশ করা হয়েছে। এই বছরেই বইমেলার সময় প্রকাশ করা হয়েছে। এই বছর 5টি বই আমার প্রকাশ করা হয়েছে, তার আগের বছরও 5টি, এরকমভাবে মানে আমার এবার থেকে মানে প্রতি বছর আমার বই বেরোবে। এবং আমি ছাত্রছাত্রীদের জন্য বই লিখেছি, যেমন বলেছি আগেও যে বাংলা ভাষা শিক্ষার আসর, শিশুদের বাংলা ভাষা শিক্ষার আসর এবং গণিত বিশ্লেষণ, এগুলো আমি ক্লাসও করছি, ভিডিওতে ছেড়ে দেবো কয়েকদিনের মধ্যেই। ছেলেমেয়েরা অতি সহজেই অঙ্ক বিষয়ে এবং বাংলা বিষয়ে তাদের জ্ঞান লাভ করতে পারবে। তো আমি আপাতত এই বইটি সপ্তম অধ্যায়টি পড়ছি। আজ ফির প্রতাপ ও সূর্য বাড়ি ফিরে এলো, কেননা আসন্তাকাল সূর্যের বাৎসরিক জন্মদিন উপলক্ষে এবছর প্রতাপের বাড়িতে এই অনুষ্ঠানটি পালন করা হবে। তাই আবারও ওনাদের বাড়িতে ধুম পড়ে গেল। এদিকে অক্ষয়বাবুও ছুটিতে আছেন, তাছাড়া ওনার মতে তিনি আরও কয়েকদিন ছুটি নেবেন। সুভদ্রা কৃষ্ণা তাদেরও আরও কয়েকদিন কলেজ ছুটি রয়েছে। অপরদিকে অক্ষয়বাবু ওনার ধর্ম ও কর্তব্য বজায় রেখে সূর্যের বাবার নিকট থেকে অনুমতি নিতে গিয়ে তিনি সূর্যের বাবাকে বারবার করে এই অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করলেন। অবশেষে অক্ষয়বাবু আরও বললেন যে এই শুভ দিনটিতে অন্তত আপনি আমাদের বাড়িতে আসুন। এবং কেন বলছেন, কী জন্য বলছেন, তা ওনাদেরই বা অক্ষয়বাবুর সঙ্গে শঙ্করবাবুরই বা কী সম্পর্ক, এইসব জানার জন্য আপনারা এই বইটি থেকে ডিটেলস মানে পুরোপুরিভাবে জানতে পারবেন। সূর্যের বাবা অক্ষয়বাবুকে জবাব দিতে গিয়ে বললেন যে আপনারাই আমাদের সূর্যের ভগবান ও ভবিষ্যৎ এবং আমাদের মতোই আপনারা সূর্যের অভিভাবক, আর এটাও ছিল শঙ্কর ভগবানের ইচ্ছে। তাছাড়া আপনাদের সাহারা নিয়ে যে আমাদের ছেলে মানুষের মতো মানুষ হয়ে উঠছে তা কি আমরা কোনোদিনের জন্য অস্বীকার করতে পারবো? আর সেই জন্যই আমি আমার আশীর্বাদ আপনার ও আমার 2 ছেলের নিকট পাঠিয়ে দিলাম। তাছাড়া আপনিও আপনার মন দিয়ে ভেবে দেখুন যে আজ আপনারা সবাই মিশে আমাদের ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলেছেন বলে চিরদিনের জন্য কি আপনারা আমাদের ছেলেকে আপনাদের নিকট বেঁধে রাখতে পারবেন? কিন্তু না, তা কোনোদিনও কারো পক্ষে সম্ভব হয় না। এই জগতে আমাদের ছেলে মেয়েরাই বাকে
আর আপনারাই বা কে, আর আমরাই বা কে? তবে এ কথা চিরন্তন সত্য যে এই দুনিয়ায় কেউ বা নিজের সুখ স্বাধীনভাবে উপভোগ করার জন্য এসেছে, এই পৃথিবীতে এসছে, আবার কেউ বা অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এই দুনিয়া এসছে। তাই আমাদেরও কর্তব্য তাদেরকে নিজে নিজে স্বাধীনতার উপর ছেড়ে দেওয়া। কেননা অভিভাবকদের কর্তব্য সন্তানেরা ভুলবশত অন্ধকার রাস্তায় চলে গেলে তাদেরকে আলো রাস্তায় ফিরিয়ে নিয়ে আসা মাত্র। কেননা আমাদের জীবনে ভুলবশত যা ঘটে গেছে, যেন আমাদের ছেলে মেয়েদের জীবনে তা কোনোদিনও না ঘটে থাকে। আর এটাই হলো আমাদের এই সংসারের সব অভিভাবকদের দান করা ছেলে মেয়েদের প্রতি আশীর্বাদ ও চেতনা ধরা সতর্ক বাণী। দেখো বন্ধু, তোমার সাথে কথা হতে হতে কোথা থেকে কোথায় উঠলাম। তো প্রতাপ ও সূর্যের সাথে আমার তো প্রতিদিনই কথা হয়ে থাকে। তোমার প্রতাপ এটা তো আমাকে খুবই ভালো পায়। তাছাড়া প্রতাপের ভবিষ্যৎ চন্দ্র সূর্য নক্ষত্রের না উজ্জ্বল। কেননা আমি আমার দিব্য জ্ঞান দ্বারা দেখে নিয়েছি সূর্যের বাবা আজ এই কথাই বললেন। তাছাড়া তিনি আরো বললেন যে এই বয়সে এত দূর আসা মানে পরমায়ুর হানি ঘটা ছাড়া অন্য কিছু লাভ নেই। তবে আমার দেহটা কেবলমাত্র সূর্যের ভবিষ্যৎ শোনার জন্যই পড়ে রয়েছে। আর আজ যখন আমার সেই আশা পূরণ হয়ে চলেছে, তাহলে আমার এর চেয়ে বেশি আর কি দরকার। তবে দেখার জন্য হয়তো ভাগ্য না হতে পারে, কিন্তু আজ তার মা বেঁচে থাকলে কত খুশি হতো। তাছাড়া আপনাদের নিকট সাহায্য পেয়ে সে হয়তো 10 দিন আগে থেকেই আপনাদের বাড়িতে সে ভিড় করে থাকতো। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। আজ সকাল থেকে অক্ষয়বাবুর বাড়িতে ধুমধাম পড়ে গেল। কেননা আজকের দিনটা হলো সূর্যের বাৎসরিক জন্মোৎসবের দিন। তাই আজ সকাল থেকে ওনাদের বাড়িতে ধুমধামের আয়োজন চলছে। শহরের সব বড় বড় লজগুলো বুক করা হয়েছে। কার বিলানোর কাজ শেষ হয়ে গেছে। তাছাড়া জনতার সংখ্যা আন্দাজ করে লজের মালিককে হিসেব দেওয়া হয়েছে। খাবার মেনু কার্ডের মধ্যে বিলানো হয়ে গেছে। এখন সূর্য প্রতাপের সাথে কথা বলার জন্য এলো। তারপর সূর্যকে বলে, বলো তো প্রতাপ, আমাকে কি ভালো লাগছে? তোমরা সবাই মিলেমিশে আমার জন্য ব্যস্ত হয়ে এত সব করছো, বলে কি দরকার ছিল তোমাদের এত সব করার জন্য? তো প্রতাপ বলছে, সূর্য তুমি তো আমার থেকে বেশি বুদ্ধিমান। তাহলে বলো তো যে মানুষের জন্য মানুষ, এই কথাটার অর্থ কি থাকবে? যদি আমরা তোমাদের মতো দেশ উজ্জ্বলকারী ছেলেদের জন্য বা তোমার মতো নেক ও সৎ বন্ধুদের জন্য কিছু করতে না পারবো, তো এমন সময় মাসিমা বললেন যে আরে বেটা, বাড়িতে খুশির দিন আসে বউ ভাগ্য করে থাকলে। আর আমাদের বাড়িতে সেই খুশির দিন এসেছে। তবে আজকের এই খুশির দিনটিতে তোমারও আমাদের মধ্যে আলাদা আলাদা করে ভাবনা তোমার মনে এলো কোথা থেকে? তবে হ্যাঁ, তুমি হয়তো ওনাকে বাবা বলে না মেনে নিতে পারো, কিন্তু তোমার মেসমশাই তো তোমাকে নিজের ছেলে বলে স্বীকার করে নিয়েছেন। তাছাড়া তোমারও তো ভালোভাবে মনে থাকবে যে প্রতাপের বাবা বা তোমার মেসমশাই তোমাকে তো বলে দিয়েছেন যে আমাদের শুধুমাত্র প্রতাপ একাই বেটা নয়, তার সাথে সাথে তুমিও আমাদের একজন প্রতাপের মতোই বেটা। তাহলে তুমি আমাদের মনে ভাবনা দেবে না? তোমার মনে ভাবনা দেওয়ার জন্য আমরা এইসব কাজ করে চলেছি। আর তোমার ভাগ্যে আছে বলেই তো আমরা তোমার ভাগ্য থেকে সামান্য ভাগ নিয়ে আরো লক্ষ মানুষের সাথে আনন্দ ফুর্তি করতে পারছি। তাহলে নাও, এবার তুমি ভালোভাবে প্রস্তুত হয়ে যাও, তোমার মুখে হাসি ফোটাও। কেননা প্রতাপ আর সুভদ্রা যেমন ভাবে আমাদের নিজের, তার থেকে তুমি আমাদের বেশি নিজের। আর সেই জন্যই তোমার প্রতি আমাদের কর্তব্য আজের এই শুভ দিনটিতে তোমাকে খুশি রাখা। সুভদ্রা তখন কি বলছে, মা 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 তোর আবার কি হলো বল? সুভদ্রা, মা তোমাকে বলা হলো যে আমার আজের পছন্দ মতো ড্রেসগুলো বের করে রাখতে। মা, হ্যাঁ মা, বের করে রেখেছি, দেখ তোর ড্রেসিং রুমে প্রস্তুত করে রাখা হয়েছে। সুভদ্রা কি বলছে, ঠিক আছে মা, তাহলে আমি আসছি। সুভদ্রার কথাটি বলার পর মায়ের কাছ থেকে তার ড্রেস পরার পরে মা আনন্দের সহিত চলে গেল এবং তার পছন্দ মতো ড্রেসগুলো নিয়ে একের পর এক শরীরে সাজাতে লাগলো। কেননা ওই সাজগুলো দিয়ে সুভদ্রা নিজে সাজতে পারবে বলে। তাই বর্তমান তার মায়ের নিকট সাহায্য নেওয়ার দরকার হলো না। কেননা এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে সুভদ্রাকে তার মা বাকি সাজগুলোতে সাজিয়ে দিয়েছেন। তাই তার বাকি সাজগুলো দিয়ে বর্তমান সাজতে গিয়ে সুভদ্রা অতি সামান্য সময়ের মধ্যেই ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলো এবং এসে মায়ের সামনে দাঁড়িয়ে মাকে জিজ্ঞেস করে বলল যে, দেখো তোমা, আমার ড্রেস পরার কোথাও কোনো ভুল হয়েছে নাকি? তখন মা কি বলছে, না মা, সব ঠিক আছে, তবে তোর এত বড় লম্বা চুলের ঝুঁটি যেন ঘোড়ার লেজের মতো লাগে। তাহলে এই ঝুঁটি কেন খুলে ফেল, তার পরিবর্তে তোর চুলগুলো 2-4 বার ভাঁজ করে ক্লিপ দিয়ে এঁটে দে, তাতে তোর মাথাটা হালকা হবে। মানে তার মা তার মেয়েকে এইভাবে রাগিয়ে দিচ্ছে, কেননা মেয়ের অতি লম্বা চুল বলে।
সুভদ্রা, ঠিক বলেছ মা, চুলের বোঝা বইতে বইতে মাথা ভারী হয়ে যাচ্ছে। তাছাড়া মাথা ডুবিয়ে স্নান করলে চুলের গোছা ভিজা থেকে যায়, তার থেকে চুলের অতিরিক্ত গোছা কেটে দেওয়াটাই ভালো। তখন মা কি বলেন সে কথা শুনুন। মা বলছেন, এমন ভুল কাজ এখন থেকে করিস না অনেক। এই চুলের জন্য মেয়েরা হাজার হাজার টাকা খরচা করে দিয়েছে, যে যা বলছে তারা তাই করছে, তবুও নিরাশ হয়ে পড়ছে। তাছাড়া তুই তোর চুলের গোছার জন্য একটা নামকরা কেশবতী উপাধি পেয়েছিস। আর এইসবের মূল কারণ হলো তোর মামিমার কথা মতো তোর মাথার চুলে ভাটিকা হেয়ার অয়েল ব্যবহার করার পরে তোর চুলের সৌন্দর্যতা বেড়ে উঠেছে। এবার মা মেয়ের মাথা চুললো মনোমতো ভাবে সাজিয়ে দিয়ে মেয়ের দুই ঠোঁটের উপরে কমলা রঙের লিপস্টিক লাগিয়ে দিলেন। এতক্ষণে সুভদ্রার চেহারা স্বপ্নরাজ্যে পরীর মতো ফুটে উঠলো। তাই 5 ফুট মাপের আয়নার সামনে দাঁড়িয়ে সুভদ্রার নিজের চেহারা নিজে চিনতে না পেরে মাকে ডেকে বললো। সুভদ্রা বলছে, মা দেখো তো আমার পিছনে কে দাঁড়িয়ে রয়েছে। মা বলছে, হঠাৎ চমকে উঠে বললেন, কে? যে কই না তো, কেউ তো ওখানে নেই। তাহলে তুই আবারও জাগন্ত অবস্থায় স্বপ্ন দেখলি না তো? আমি লেখক, আমি লেখক, আমি নিজে লিখেছি, আমি তোর লিখছি। আমরা উপরে কথাগুলোর মধ্যে স্বপ্ন দেখার কথাটি হঠাৎ পেলাম, কিন্তু এই কাহিনীটির মধ্যে কে কোন অবস্থায় স্বপ্ন দেখতো এবং সে কেনই বা বারবার করে স্বপ্ন দেখতো, এইসব ঘটনাগুলো আমাকে আপনাদের নিকট এই কাহিনীটির মধ্যে তুলে ধরতে হবে, নয়তো কাহিনীটি আপনাদের পড়ার পরও কোনো মূল্য থাকবে না। মাকে জবাব দিতে গিয়ে সুভদ্রা কি বলে, সত্যি সত্যি মা তুমি ভয় পেয়ে গেলে নাকি? তবে দেখো তো মা, আয়নার ভিতরে ছবিটা কার? মা সুভদ্রাকে বললেন যে, কেন, ওটা তো তোরই ছবি, তবে তুই আবারও ভয় পেয়ে গেলে নাকি? মেয়ে তখন কি বলছে, মেয়ে সুভদ্রা তখন কি বলছে, মায়ের সেন ও ভালোবাসায় ডুবে মাকে সান্ত্বনা দিতে গিয়ে বলল যে, না মান, ভয় পাইনি, তবে ভাবছি যার বা যেসব মেয়েদের ভাগ্যের জোরে বান্ধবীর মতো মা থাকেন তাদেরকে সাজবার জন্য কোনো বিউটি পার্লারের বা নিজেদের সঙ্গী সাথীদের সাহায্য নেওয়ার প্রয়োজন হয়নি। তাই ভগবানের নিকট আমার প্রার্থনা যে আমি যেন বিয়ের দিনে তোমার হাতে সাজিয়ে সেজে থাকি, আর বিয়ের পরে যেন তোমার কোলে বসিয়ে আমাকে এইভাবে সাজাতে পারো। জানো মা, তুমি যখন আমাকে সাজাও তখন তোমার কোমল হাতে স্পর্শে আমার মনে হয় যে তোমার কোলে ঘুমিয়ে পড়ি। মেয়ের কথা শুনে মায়ের চোখে অশ্রু ঝরতে লাগলো, আর অঝোর দ্বারা শ্রাবণের আকাশে বাদল ফাটা বরিশালের মতো মায়ের চোখে অশ্রু ঝরা দেখে মেয়ের মন ও তার দুই নয়ন কেঁদে উঠল। কারণ সুভদ্রা তো মনে মনে ভাবতে লাগলো যে আজকের এই খুশির দিনটিতে মায়ের চোখে অশ্রু এনে দেওয়াটা আমার উচিত ছিল না। তাই সুভদ্রা ওইসব ভিজি ভিজি ভাবনাগুলো ভাবতে ভাবতে মায়ের চোখের উপর তার দুইখানা কোমল হাত রেখে মায়ের চোখের অশ্রু মোছাতে গিয়েও বুঝতে পারল না, বরং ঝর্ণার স্রোত আরো বেশি বেড়েই চলল এবং মায়ের মুখখানা বয়ে যাওয়ার স্রোতের নীড়ে ধোয়া গেল। তাই দেখে মেয়ে আর সামলাতে পারল না। এমন অবস্থা তার নিকট আর কোনো বুদ্ধি এসে পৌঁছিল না। তাই মেয়ে তখন তার রুমালখানার পরিবর্তে তার সহ্য ব্যবহার করা ড্রেসখানা দিয়ে তার মায়ের অশ্রু ধারা মুছাতে লাগলো। এইসব দেখে মা মেয়েকে বললেন যে, এ কি করলি মা, তোর পছন্দ মতো ড্রেসখানা আমার চোখের নোনা অশ্রু দ্বারা ভিজে নষ্ট করে দিলি মা। এবার জেনে নিন যে মায়ের প্রতি স্নেহ মমতায় মেয়ে কি বলে। মেয়ে সুভদ্রাকে বলে, ছি মা, এমন কথা বলতে নেই, তোমার চোখের জল আমার নিকট অমৃত বাড়ি। তোমার শরীরে সারা অঙ্গের এই নোংরা জল খেয়ে আমি 10 মাস তোমার পেটে বিরাজ করেছি, আর তোমার শরীরের এই নোনা জলে যে কত আদর মাখা ও পুষ্টি ভরা খাদ্য রয়েছে তা কি তুমি জেনেও না জানার ভান করছো মা? আর তবে তোমা আমার শরীরের মধ্যে কোনো অঙ্গ বিকৃতি না হয়ে একেবারে তন্দুষ্ট হয়ে তোমার উদর থেকে ধরিত্রী মাতার বুকে নেমে এসছি। তাছাড়া তখন তো আমার শরীরে সারা ময়লা তোমার শরীরে বহন করেছ মা, আর আমাকে পৃথিবীতে এনেও কত নোংরা আমার শরীর থেকে পরিষ্কার করেছ মা। তাছাড়া আমার নোংরা খেলায় একমাত্র তুমি আমার সাথ দিয়েছ মা, এবং আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন একমাত্র তুমি রেখেছ মা। তাই মা 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 বলে যতবারই ডাকি না কেন তবুও মনে হয় যেন আরো বলার ছিল। তাই কথাগুলো বলতে বলতে সুভদ্রা মায়ের চোখের জল মুছে দেওয়ার ড্রেসখানা বারবার করে চুম্বন করতে লাগলো। মেয়ের কার্যকলাপ ও কথা শুনে মা তখন বলতে লাগলেন যে, তুই দেখছি আজই আমার সকল ঋণ পরিশোধ করে দিবি। মায়ের কথার
উপর জবাব দিতে গিয়ে মেয়ে বলল যে না মা, অমন কথা বলতে নেই। আজ পর্যন্ত আমি এমন কোনো জীবের সন্ধান পাইনি যারা আজীবন তপস্যা করার পর বা আজীবন মায়ের পায়ের তলায় থেকেও দক্ষিণী মায়ের সমস্ত দুঃখ নিয়েও সে পারল মায়ের সারা ঋণ পরিশোধ করতে। তাছাড়া কেউ যদি রাগে বা অনুতাপে বলেও থাকে যে আমি তোমার ঋণ পরিশোধ করে দিয়েছি, কিন্তু সে কথাটা কোনোদিনও সত্যি হতে পারে না মা। সেক্ষেত্রে রাগবশত বলে দেওয়া মানে মায়ের মনে দুঃখ দেওয়া ছাড়া অন্য কিছু নয়। তোর মা কি বলছেন? মেয়ের কথাগুলো শোনার পর মা বললেন যে তুই তো আমাদের জীবনের ও সংসারের লক্ষ্মী। তাই যেদিন থেকে তুই আমাদের কোলের মধ্যে এলি সেদিন থেকে আমি তোর সাথে পুতুল খেলার একটি সাথী পেলাম। কেননা বিয়ের পর ভেবেছিলাম যে এই জীবনে হয়তো আর পুতুল খেলা হবে না, কিন্তু তুই এসে আমার সাথ দিলি, তাই ছোটবেলাকার সমস্ত কথা ও সমস্ত অভ্যেস আমার জীবনে থেকে গেল। তবে এসব ঠিকঠাক রয়ে গেল একমাত্র তোর বাবার জন্য। আগের জন্মে আমি কি পুণ্য করেছিলাম তা আমার মনে নেই, কিন্তু এই জন্মে স্বামী আমার ভগবানের সমতুল্য। তোর বাবার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। তাই তাই তোকে বলছি যে তুই যেখানেই থাকিস কিন্তু তোর বাবার কথা বা মনে ভুলিস না। আর আমি তো তোর মা, তাই আমার কথা মনে না রাখলেও চলবে। কেননা তোর অন্তর আর আমার অন্তর যে এক, তাই আমি তোর অন্তরে দিবারাত্রি অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। এদিকে প্রতাপ যখন জানতে পারলো যে সূর্যের মন ঠিক নেই, সে যেন লজ্জিত অবস্থায় চুপচাপ রয়েছে। প্রতাপ তাই সূর্যকে নিজের কাছে ডাকলো এবং বন্ধুর মনে আনন্দ বাড়ানোর জন্য তাকে বললো, চলো বন্ধু, আমরা একবার বাড়ি থেকে ঘুরে আসি। কথাটা শোনা মাত্র সূর্য প্রতাপের সাথে গাড়ি গ্যারেজে গেল। তারপর দুসাথে গাড়িখানা গ্যারেজ থেকে বের করে তারা বড় ফটকের সামনে এনে রাখলো। তবুও প্রতাপের মন মানল না, কেননা সূর্য যেন গাড়ির এক কোণে উদাস হয়ে বসছে। এমত অবস্থায় প্রতাপ সূর্যের এই মৌনতার ভাব পুরোপুরি না জানতে পারলেও প্রতাপের মনে সন্দেহ হলো যে সূর্য হয়তো তার বাবা মার চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। তাই তার মনে এই উদাস ভাব আনন্দে পরিবর্তন করার জন্য প্রতাপ আরো বুদ্ধি বের করলো। প্রতাপ তাই গাড়িতে বসে জোর শব্দ করে তার গাড়ির বাঁশিখানা বাজাতে লাগলো। গাড়ির বাঁশির শব্দ শুনে বোন সুভদ্রা ও মা গাড়ির নিকট উপস্থিত হলেন। তার মা কি বলছেন এসে তার কারণ জানতে চাইলে প্রতাপ বলল যে মা, তোমার লাডলি মেয়েকে তাড়াতাড়ি প্রস্তুত হতে বলো। আজ আর এই মাত্র আমরা তার বান্ধবী কৃষ্ণাদের বাড়িতে যাব। মায়ের কথা শুনে সুভদ্রা খুশি মনে রাজি হয়ে গেল। তাই সে বলল যে মা, আমি এক্ষুনি আসছি মা। এদিকে প্রতাপ হয়তো ভাবলো যে সুভদ্রা আসতে হয়তো 5-10 মিনিট সময় লাগতে পারে, ততক্ষণ আমি সূর্যের কথা বুঝি। প্রতাপ বলছে, সূর্য তোমার আবার কি হলো? আজের দিনেও তোমার মনে আনন্দ নেই কেন? হয়তো মাসিমার জন্য তুমি চিন্তা করছো, তাই না? সূর্যকান্ত বলছে, না প্রতাপ না, মা তো তোমাদের বাড়িতেই আছেন। কেননা এবারও কি তুমি বলতে পারবে বন্ধু যে আমার মা আর তোমার মা আলাদা আলাদা? হয়তো বেশ কয়েক জন্মান্তর তপস্যা করার পরে আমারও তোমার মায়ের মতো মায়ের উদরে জন্ম নেওয়ার মতো অধিকারটুকু পাওয়া যায়। আর সেই অধিকারটির মধ্যে সামান্য অংশ আমাকেও পাওয়া গেছে। তাহলে তুমি কি বলতে পারবে বন্ধু যে আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে, যে এক মা হারিয়ে দেবীর মতো আরেক মা পেয়েছে? সে কি কোনোদিনের জন্য দুঃখী হতে পারে? তবে তোমার মায়ের দেওয়া স্নেহ ভালোবাসা তোমার সাথে ভাগ করে নিলাম বলে তোমার মনে দুঃখ নেই তো? প্রতাপ বলছে, না বন্ধু না, মায়ের নেওয়া দেওয়া স্নেহ ভালোবাসা আর বিদ্যা এগুলো কেউ কানুনিক অর্থ থেকে জোর করে ভাগ করে নিতে পারে না। তবে আমি এতটুকু জানি যে আমার মাকে যদি কেউ নিজের মায়ের মতো ভালোবেসে থাকে তাহলে আমারও বুকের বহর বেড়ে যাবে। কেননা তখন আমিও জানবো যে আমি মায়ের মতো মা পেয়েছি, যিনার মনে আদর্শের মনোভাব রয়েছে। আর এইসব মায়েরা যদি ওনাদের উপরেও ভারত মাতার কোলে না জন্মগ্রহণ করে থাকতেন, তাহলে আমাদের ভারত মাতাও হয়তো চিরদিনের জন্য গোলামের হাত থেকে ছুটকারা পেতেন না। তখন আমাদেরকেও পরাধীনভাবে জীবন কেটে যেতে হতো। তাছাড়া আরও ভেবে দেখো বন্ধু, আমরা যদি আমাদের জ্ঞানের ভান্ডার থেকে কাউকে কিছু কিছু জ্ঞান দান করে থাকি, তাহলে আমাদের জ্ঞানের মূলধন কমে যায় না, বরং আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তারপর সূর্য কি তখন বলে, দেখো প্রতাপ,
তোমাদের সবার নিকট ঋণী হয়ে আমি হেরে গেলাম। তাই আমি আজ তোমার নিকট শপথ করে বলছি যে আজ থেকে আমি তোমাদের বাড়িতে যতদিন থাকবো ততদিন আমি তোমাদের নিকট হাসি খুশি ছাড়া কোনো প্রকার মৌনতার ভাব আমার চিত্রে রাখবো না। কেননা আমার মন পরিবর্তন না করলে তোমাদের বাড়ির খুশি অখুশিতে পরিবর্তন হয়ে যেতে পারে। প্রতাপ, না না সূর্য, তোমার কথা মতো আমাদের মা যখন একটাই, তখন এই বাড়িতে তোমার আমার বলে ভিন্ন কিছু নেই। তাই আমি তোমাকে বারবার করে বলছি যে আজ থেকে এইরকম হিজিবিজি মনোভাব তোমার মন থেকে মুছে ফেল। কেননা এইসব কথাগুলো মায়ের কানে গেলে মা দুঃখ করবেন। তুমি হয়তো আমাদের মাকে আরেকটু চিনতে বাকি আছো, তবু আমার এক একবার করে মনে হয় যে তোমার সাথে আমার মায়ের পরিচয় হয়তো অনেক স্বাধীন যুগ থেকেই রয়েছে। তবে আমি তার কারণ জানতে চাইলে মা আমাকে কোনো কথা খুলে বলতে চান না। তাই এক একবার করে মনে হয় যে মা হয়তো আমাকে কোনো কথা গোপন করছেন। আবার এক একবার করে মনে হয় যে এত সব কথা আমার জেনেই বা লাভ কি। তাছাড়া আমার বাবাকে তো দেখছো, উনি হলেন কাঁচা মাটি দ্বারা তৈরি একজন সাদাসিধে মহাপুরুষ। তাই উনাকে আমাদের পরিবারের মধ্যে যে যখন যেমন ভাবে গড়ে নিতে চায় সে সেইভাবে গড়ে নিতে পারে। উনি কাউকে নিরাশ করেন না। অপরদিকে ভগবান মালিক কখনো ওনাকে কেউ ভালো দিক দিয়ে হার মানাতে পারে না। তবে এইসব কথাগুলো যদিও কাউকে বলতে নেই, তাতে হয়তো নিজের প্রতি নিজেকে বড় ভাবার সমান হয়ে দাঁড়ায়। তাছাড়া এই সম্বন্ধে একটা প্রবাদও রয়েছে, যারা নিজেদেরকে বড় ভাবে তারা কোনোদিনও পারে না বড় হতে। যারা সৎভাবে জীব জগতে কর্ম করে থাকে তারাই এই সংসারে বড় হতে পারে। তবে এইসব কথাগুলো আমি তোমার নিকট বলতে বাধ্য হচ্ছি যে উনি কোনোদিন অভাবের সম্মুখীন হন না। তাছাড়া অন্যের জন্য আমাদের বাবা নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করেন না। প্রতাপের মুখ থেকে কথাগুলো শুনে সূর্য খুব খুশি হলো। তাই আজ আরেকবারের জন্য নিজেদের সহোদর যমজ দাদা ভাইয়ের মতোই দুজন দুজনের ছাতিতে ছাতি রাখারাখি করে যেন নতুন করে সম্পর্ক গড়ে তুললো। তারপর থেকে সূর্যকে দেখে মনে হতে লাগলো যে সে যেন প্রচুর সাহায্যের প্রচুর সাহসের অধিকারী হয়ে উঠেছে। তাছাড়া সে হয়তো আজ থেকে আর প্রতাপের পরিবারের নিকট কোনো কারণের জন্য সংকোচ করবে না। এইভাবে তাদের দুই বন্ধুর কথা হতে সুভদ্রা তাদের গাড়ির নিকট চুপচাপ এসে দাঁড়ালো। প্রতাপ তাদের গাড়ির পিছনে দরজা খুলে সুভদ্রাকে ইশারা করে দিতে সে তাদের গাড়ির পিছনে বসে পড়ল। প্রতাপ গাড়ির স্টিয়ারিং মুড়ল সুভদ্রা বান্ধবী কৃষ্ণার বাড়ির অভিমুখে। সামান্য সময়ের মধ্যে তারা কৃষ্ণাদের বাড়িতে পৌঁছে গেল। সেখানে গিয়ে সুভদ্রার নজর প্রথমে কৃষ্ণার উপর পড়ল। কৃষ্ণা যেন চমৎকার সাজে সজ্জিত হয়ে কার জন্য অপেক্ষা করছে। তাই কৃষ্ণার ড্রেস ও বেশভূষা দেখে সুভদ্রা কৃষ্ণাকে জিজ্ঞেস করলো যে আরে কৃষ্ণা, তুই আবার কারোর জন্য অপেক্ষা করছিলি নাকি? জবাব দিতে গিয়ে কৃষ্ণা বললো যে কেন, যদি অপেক্ষা করার মতো কারো কেউ না থাকে তাহলে সে কি কোনোদিনও সাজতে পারে না? তুই তো ভালোভাবে জানিস যে আগে আমি সাজগোজ পছন্দ করতাম না, কিন্তু এবার থেকে আমি প্রায় প্রতিদিনই সেজে থাকি, বিশেষ করে মায়ের নিকট থাকলে। কেননা আমার মা আমাকে বকুনি দিয়ে সাজতে বাধ্য করে দেন। তার মানে আমার মায়ের নিকট আমি যেন একটা খেলনার মাটির পুতুল। কৃষ্ণার কথা শেষ হতেই সুভদ্রা বলল যে সে কি আমি তোকে জানি না যে সাজগোজ করাটা তোর নিজের বেশি শখ নেই বলে? তবু আজ সুভদ্রা হয়তো কৃষ্ণার সম্বন্ধে 1 মিনিটের জন্য কিছু ভাবতে লাগলো। তারপর কৃষ্ণাকে বলে উঠলো যে আরে কৃষ্ণা, তোর মা আর আমার মা নিজের সহোদরা বোন নয় তো? তখন সুভদ্রা কথা শুনে কৃষ্ণা অবাক হয়ে বলল যে কেন? কৃষ্ণাকে তখন সুভদ্রা বলল যে কেন শুনতে চাস, কিন্তু এখন সময় কোথায়? তবে তোর মায়ের মতোই আমার মাও বলে থাকেন, কিন্তু তোর মায়ের নিকট হয়তো তুই ছাড়া আর কেউ নেই, তাহলে বলতেই পারেন। কেননা মেয়েদের তো পুতুল খেলাটাই একমাত্র বড় শখ। তাছাড়া তোকে সাজালে ঠিক পুতুলের মতোই দেখা যায় বা দেখতে লাগে। এবার কৃষ্ণা সুভদ্রার নিকট সত্যি কথাটা বলতে গিয়ে বলল যে তোর কথাটাও সত্যি, যে আমি আজ কারো কথা মতো তার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে অপেক্ষাটা কার কোথায় বা কার জন্য তা এখন বলা সম্ভব হবে না, তবে সময় আসলে পরে বলবো। তখন সুভদ্রা কৃষ্ণাকে বলল যে তোর সময় আসা পর্যন্ত আমি অপেক্ষা করে থাকলাম, তাই বর্তমানে তোকে কিছু বলারও দরকার হবে না। তবে তুই এই মুহূর্ত আমাদের গাড়িতে আমার পাশে বসে পারবি কিনা বল, না তো ছেড়ে যেতে বাধ্য হব। কেননা বর্তমান আমাদের হাতে সময় বহুত কম। তবে এই কথাটা তোকে বলে দিলাম বলে রাগ করিস না মনে। সুভদ্রা কথা শুনে কৃষ্ণা বলল যে দেখ সুভদ্রা, তোর কোথায় কোথায় মজা,
তোর মজা করাটা আমার খুবই ভালো লাগে, তাহলে তোর সাথে রাগ করবো কেন? করার থাকলে বহুদিন আগেই করতাম, তবে এখন রাগ করতে গেলে আমি নিজেই ফাঁকে পড়ে যাব। তাহলে তুই বলবি আর আমি তোর পাশে বসতে পারবো না? এও আবার কোনোদিন হয় নাকি? কৃষ্ণার কথা শেষ হতে তারা দুই বান্ধবী গাড়িতে বসার আগে কৃষ্ণার বাবা ও মায়ের নিকট অনুমতি চাইল এবং সুভদ্রা উনাদিগকে বলল উনাদিগকেও কৃষ্ণার বাবা মাকেও বলল যে আপনারাও তাড়াতাড়ি আমাদের বাড়িতে পৌঁছবেন। এবার তারা চারজনে আবারও প্রতাপদের বাড়ির অভিমুখে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের বাড়িতে পৌঁছে গেল। তবে বাড়িতে না প্রবেশ করার আগেই তারা দেখতে পেল যে অক্ষয়বাবু তাদের জন্য অপেক্ষা করছিলেন। তাই তাদেরকে দেখা মাত্র তিনি সূর্যকে ডেকে বললেন যে এই নাও, এই মোবাইলখানা একমাত্র তোমার জন্য কেনা হয়েছে। এই মোবাইলখানা নিয়ে তোমার বাবার ফোনে নাম্বার লাগাও এবং তোমার বাবার সাথে কথা বলো, উনাকে প্রণাম জানিয়ে উনার আশীর্বাদ গ্রহণ করো। এবার বাবার সাথে সূর্যের কথা বলা শেষ হলে সূর্য অক্ষয়বাবুর হাতে মোবাইলখানা ধরিয়ে দিল। তাই বর্তমান অক্ষয়বাবু সূর্যের বাবার সাথে অনেকক্ষণ কথা বললেন। সর্বশেষে সূর্যের বাবা শঙ্করবাবু বললেন যে যা হোক, সেই সমস্ত আপনি আমার চিন্তা দূর করে দিলেন। কেননা ছেলেটা কিভাবে মানুষের মতো মানুষ হতে পারবে সেই চিন্তাটা আমার মনে আঘাতের কারণ ছিল। তবে আমি বা আমরা আপনাদের বাড়িতে উপস্থিত হতে না পারলেও আমাদের আশীর্বাদ আপনাদের সদস্যের সবার উপর থাকলো। আপনাদের শুভকর্ম সফল হয়ে উঠুক। ফোন কেন রাখছি, আর সময় নষ্ট করবেন না, সবাই ভালো থাকুন। আজ রাত শুভ রাত হয়ে উঠুক। সূর্যের বাবার সাথে অক্ষয়বাবুর কথাবার্তা শেষ হওয়ার পর সবাই ভাড়াতে লজের দিকে রওনা হলেন। বাড়িতে মাত্র দুইজন পাহারাদার পাহারায় থাকলেন। অপরদিকে সূর্যকে দেখার জন্য বহু লোক লজের মধ্যে ভিড়ভাড় জমিয়েছেন। তাকে দেখার জন্য সব অতিথিদের মনে উৎসুক জেগেছে, কারণ আজের এই দিনটিতে সবার মনকে ছুঁয়ে যাওয়া এই অপরূপ অনুষ্ঠানটি কার জন্য রচিত হয়েছে এবং সেই ভাগ্যবান ছেলেটি যে কে তা দেখার জন্য আজের এই অনুষ্ঠান সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এবার অক্ষয়বাবু যখন উনার নিজের হাতে ধরে সূর্যের হাতখানা ধরে এবার অক্ষয়বাবু যখন উনার নিজের হাতে সূর্যের হাতখানা ধরে মঞ্চের উপর উঠিয়ে দিলেন, তখন আনন্দে ভরা করতালির সঙ্গে সঙ্গে শুভ জন্মদিন উপলক্ষে শুভ সংকেত জানিয়ে প্রায় 50,000-এরও বেশি শঙ্করধ্বনি ও সানাই বাদনের সঙ্গে সঙ্গে অধিকাংশ মেয়েদের মুখে উলুধ্বনি দ্বারা সারা অনুষ্ঠান মণ্ডপটি যেন প্রতিধ্বনি দ্বারা কম্পন সৃষ্টি করে মনোরম থেকে আরো বেশি মনোছুয়া করে আনন্দ দাগ করে তুলে ফেলল। এবং ওই সময় সবার নজর যখন সূর্যের উপর পড়ল, তখন সবাই ভাবতে লাগলেন যে বাহ, ছেলেটির কোমরে খঞ্জন না থাকতে পারে, কিন্তু ছেলেটি কোনো রাজ্যের রাজপুত্র অপেক্ষা কোনো অংশে কম নয়, বরং তাদের সবার থেকেও বহু গুণ উপরে রয়েছে। তাই এই অনুষ্ঠানে যোগদানকারীরা সবাই একসাথে নিস্তব্ধ হয়ে বসে খুশি মনে আনন্দ উপভোগ করতে লাগলেন। অক্ষয়বাবু তৎক্ষণাৎ নিজের দুইখানা হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন এবং আরো বললেন যে আপনারা যদি জয়ধ্বনি দিতে চান তাহলে সূর্যের বাবা শঙ্করবাবুর নামে জয়ধ্বনি দিন এবং তার মা মন্দিরা দেবীর নামে জয়ধ্বনি দিন। কেননা এই ছেলেটির অন্তরে যত রকমের প্রতিভা ফুটে উঠেছে তা একমাত্র উনাদের প্রেরণার জন্যই। অক্ষয়বাবুর কথাগুলো শোনা মাত্র ভিড়ের মধ্যে সবার মুখে একই কথা উচ্চারণ হতে লাগলো যে যিনারা প্রকৃত সাহায্যকারী, উনারা কোনোদিনও নিজেদের বড়প্পনতা নিজেদের মুখে নিজেরা প্রকাশ করেন না, বা মহান ব্যক্তিরা কোনোদিনও নিজেদেরকে মহান বলে ভাবেন না। আর অক্ষয়বাবু হলেন নিজের বিচার বিবেচনা ও কার্যকলাপে উনাদের মধ্যে একজন, আমাদের মনের ভাবনায় মহান থেকে মহানতম ব্যক্তি। এইভাবে অক্ষয়বাবু তত্ত্বাবধানে সূর্যের জন্মদিন অনুষ্ঠানটি অতি ধুমধামের সহিত পালন হয়ে গেল। এই অনুষ্ঠানটি প্রায় পরের দিন ভোর 4টা পর্যন্ত অতি ধুমধামের সহিত চলতে লাগলো। আর এইভাবে অনুষ্ঠানটি চলাকালীন থেকেই একে একে সবাই নিজেদের দায়িত্ব পালন ও মনোরঞ্জনের পর বাড়ি যেতে লাগলেন এবং ওই স্থানটি ধীরে ধীরে খালি হতে লাগলো। অবশেষে অক্ষয়বাবু ওনার সপরিবার ওনাদের সবকিছু দায় দায়িত্ব সম্পূর্ণ মিটিয়ে দিয়ে নিজেদের বাড়িতে চলে এলেন। গতকাল রাত্রি ছাড়া কারো চোখে ঘুম ছিল না, তাই আজ ওখান থেকে সবাই এসে কেউ কারোর সাথে বেশি কথাবার্তা না বলে নিজের বিছানায় ঘুমিয়ে পড়ল। কিন্তু সুভদ্রা মা বাড়ি রান্না করার মেয়েটির সাথে সাথ দিয়ে রান্নার কাজে লেগে পড়লেন। আমরা তাহলে এখান থেকেও জানতে পারলাম যে বাড়ির সবার
কাজে মানা করে দিতে পারে, কিন্তু মা তা পারে না। কেননা উনি যতই সুখে বা দুঃখে থাকেন না কেন, তবুও কিন্তু সংসারের জন্য ওনাকে রান্না বান্নার কাজ করতেই হবে। এদিকে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে প্রতাপ আর সূর্য আজই কলেজের মেসে চলে যাবে, কেননা এবছর তাদের অনেকগুলো ক্লাস বাতিল হয়ে গেছে, তাই বাড়িতে আর বেশি দিন থাকা চলবে না। তবে সুভদ্রা কৃষ্ণার পড়াশোনায় আর বেশি চাপ নেই, কারণ তাদের ফাইনাল পরীক্ষা চুকে গেছে, বাকি আছে কেবলমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা, তাই ওদের আরো 2-4 দিন পরে গেলেও চলবে। তবুও কোনো মায়েদেরই ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিয়ে বাড়িতে ওনাদের মন বসেনি, কিন্তু বাধ্য হয়ে পাঠাতে হবে, কেননা ছেলে মেয়েদের নিজেদেরও ভবিষ্যৎ গড়তে হবে বলে। ভাবতে হতে সময় গড়িয়ে এলো, তাই প্রতাপ আর সূর্য দুপুরে খাবার খেয়ে তাদের ঠিকানায় চলে গেল। কিন্তু সুভদ্রার মন খারাপ বলে কৃষ্ণা আজ তার নিকট থাকবে। তাছাড়া সুভদ্রাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের দুই বান্ধবীর আজ সারা রাত অবধি মজার কথা হবে। আর আমার কথাই ঠিক হলো, দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। এবার সুভদ্রা ও কৃষ্ণা একই বিছানার মধ্যে তারা দুজনা শুয়ে পড়লো, কেননা আজ যে তাদের দুই বান্ধবীর মধ্যে মজার কথাবার্তা হবে। তাহলে আপনারা ওই কথাবার্তাগুলো তাদের মুখ থেকে প্রত্যক্ষ শুনে নিতে পারেন, কারণ এই অবস্থায় আমার তাদের নিকট গিয়ে কথাবার্তাগুলো তাদেরকে জিজ্ঞেস করে প্রত্যক্ষভাবে আপনাদের জন্য লেখা সম্ভব হচ্ছে না। তাই আমি আকাশবাণী প্রচার তরঙ্গে আপনাদের জন্য বেতার যন্ত্রের সাথে যোগাযোগ করে দিয়েছি, যার জন্য আপনারা তাদের কথাবার্তাগুলো আপনাদের রেডিও সেটের স্পিকার থেকে প্রত্যক্ষ শুনতে পাবেন, এবং আমিও তাদের কথাবার্তাগুলো শোনার পর বিদেশি বন্ধুদের জন্য লিখে রাখবো। তবে হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে কথক কথিকার মুখের কিছু কিছু কথা লেখক বন্ধু কেন নিজেই বলে দিচ্ছেন, এতে আপনাদের কথা অবশ্যই সত্যি। তবুও কিন্তু আপনাদেরকে বারবার করে বলেছি যে গাড়ির চালক নতুন থাকলে তাদের নিকট বসে যেমন ভাবে মাঝে মাঝে গাড়ির স্টিয়ারিং ধরে দিতে হয়, আর তেমনি ভাবে আমাদেরও এখানের অভিনয় মঞ্চে এমন কথাগুলো অভিনয় রয়েছে যেগুলো সাজিয়ে গুছিয়ে বলার জন্য তাদের বা কথক কথিকাদের সামনাসামনি গিয়ে তাদের মুখের কথাগুলো আমাদেরকে বাগিয়ে গুছিয়ে বলে দিতে হয়। তাছাড়া আপনারা তো আমার নিকট এ কথাটা অমান্য করতে পারবেন না যে যাত্রা মঞ্চে যেমন ভাবে একজন বইখানা নিয়ে অভিনয়কারীদেরকে পরিচালনা করে থাকেন, আর সেই রকম আমাদের লেখকদেরকেও ওই লেখক বা লেখিকাদেরকেও ওইভাবেই হেরফের করে দিতে হয়। তাহলে আমি এখনের মতো এই ভিডিওটি আমি রাখলাম। আবার আপনাদের জন্য আমি একটি গল্প নিয়ে আমার লেখা বই থেকে একটি গল্প নিয়ে আপনাদের জন্য আরেকটি ভিডিও আমি আরম্ভ করব। জয় গুরু।